আজ ৪ঠা এপ্রিল। কনি কলকাতায় এসেছে ১ সপ্তাহ হয়ে গেছে, আর অ্যান্ড্রিউ এসেছে আর একদিন বেশি। কনির কাছে শহরের ওপরে আমার প্ল্যানের একটা চিত্র পরিকল্পনা দেখিয়েছিলাম। কনি ওই পরিকল্পনাটি ভালো করে দেখেন এবং মাথার মধ্যে সম্ভবত বসিয়ে নেন, কারণ তারপর আমার কাছে অনুরোধ করেন সমগ্র শহরটা পরিদর্শন করার, এবং সাথে একজনকে চাই যে শহরের আর্দ্র প্রান্ত, অলি গলি ভালো করে জানে। উনি দ্বিতীয় দিন থেকেই এই কাজটি শুরু করেন। ওনার সাথে ম্যানেজার অর্ধেন্দুকে দিয়ে দিয়েছিলাম যে ওনার সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় পথ নির্দেশক হবে। প্রায় 6 দিন হবে, সকাল বিকাল দুবেলাই উনি বেরোয় এবং বিভিন্ন দিক পরিদর্শন করেন। এর মধ্যে রোজই রাতে ওনার বসবাসের গলির ওপাশের বাড়িতে যাই। সম্পূর্ণ বাড়িতে 6টা ঘর আছে, তার মধ্যে একটি ঘর ওনার কাজ করার জন্য বেছে নিয়েছেন। ওনার কাজে সহযোগী দুজন ইঞ্জিনিয়ার এসেছে, তারাও ওই বাড়িতেই বসবাস করছে। কাজের লোকের সংখ্যা বাড়িয়ে 4জনকে রাখা হয়েছে। তা নিয়ে কোনো সমস্যা নেই, তবে সমস্যাটা একজন বাবুর্চির দরকার। একজন ভালো ইংরেজি ডিশ রাঁধতে পারে এমন বাবুর্চি চাই। সেই জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে পত্রিকায়। বিভিন্ন জন পত্রিকার বিজ্ঞাপন দেখে যাচাই করতে বা চাকরির জন্য এলেও এরা ইংরেজি ডিশ বা ইতালীয় খাবার রাঁধতে জানে না। তাই একটা সমস্যা হচ্ছে। কনি আবার খুব খাদ্যরসিক, তাই সঠিক খাবার না পেলে তার মন ভরছে না। এদিকে কনি আমাকে তার করা নকশা দেখায়, যা আমার পরিকল্পনাকে বৃহৎ করে কলকাতার মানচিত্রের ওপরে অঙ্কিত করেন এবং কিছু নতুন সংস্করণও করেন। সে কথায় পরে আসছি। আগে একটি ঘটনা ঘটল আজকের দিনে। যখন আমি রাইডিং থেকে ফিরে চা পান করছিলাম, তখন রোজি এসে জানায়, একজন বাবুর্চির জন্য বিজ্ঞাপন দেখে এসেছে। গতকালও এসেছিল, তবে মিটিংয়ে ছিলেন বলে জানায়নি, তাই আমরাই ওর টেস্ট নেই। যখন ও বলে ও ইংলিশ ও ইটালিয়ান ডিশ প্রিপারেশন জানে, তখন এমিলিওকে বিফ ওয়েলিংটন বানাতে বলে। আর ও ওটা স্যার আপনার ঘরের কিচেনে বানায়, কারণ আপনার ঘরে তাজা বিফ আনা হয়েছিল, তাই মাফ করবেন স্যার, ওখানেই করতে বলি। ওই কুকানটিও ছিল। ও মিস মৃণালিনী ম্যাডামও ছিলেন, উনিও পারমিশন দেন। এই সময় এমিলি সামনে বসেছিল। যখন ওর দিকে তাকালাম, তখন ও জড়সড় হয়ে বসলো। বলল, স্যার ওই বিফ ওয়েলিংটন স্টিক দারুণ ছিল। আমি তখন দুজনের দিকে তাকিয়ে বললাম, তো আমি পেলাম না কেন? ওরা মাথা নিচু করে বলল, সরি স্যার, ওটা তো ভালো ছিল যে আমরা সবাই খেয়ে ফেলি। তবে আজকে নয়, আবার বানাতে বলবো। আমি একটু রাগের ভান করে গম্ভীরভাবে মাথা নাড়লাম। তারপর রোজিকে বললাম ওকে নিয়ে আসতে। রোজি সাথে করে যাকে নিয়ে এলো, তারপর একটা জেসমিনের সুবাস ভেসে এলো। বেশ সুন্দরী চোখগুলো, ছোট ছোট কিন্তু কোমল চুলটা ভীষণ লম্বা কিন্তু পাকিয়ে একটা হেয়ার পিন দিয়ে বাঁধা, আর ফুল স্লিভ হাই নেক লুজ টপ আর লং স্কার্ট। বুঝতে অসুবিধা হলো না তার স্বাগত জানানোর ভঙ্গি দেখে যে সে একজন চীনা লাবণ্যময়ী যুবতী মেয়ে। আমি কলকাতার চীনাদের এলাকায় গেছি কয়েকবার, তবে খাবার টেস্ট করিনি কখনো। মেয়েটি তার নাম বলল, আউরাং। ও দেখলাম মানে আউরাং ভালো বাংলা বলতে জানে। মাথা ঝুঁকিয়ে দুহাত মার্শাল আর্ট ভঙ্গিতে জোর করে আরেকবার গ্রিট করলো নিজের নাম বলার পর। আমিও মাথা নেড়ে তার সম্মানের উত্তর দিলাম। এবার আউরাং একটু জড়ানো বাংলায় বলল, নমস্কার মাস্টার, আমি আপনাদের বিজ্ঞাপন দেখে আসিয়াছি। আপনারা একজন ইংলিশ ডিশ বানাতে পারে এমন লোক খুঁজছেন। আমি ইংলিশ ও ইতালীয় ডিশ ও আমাদের চীন দেশের রয়্যাল ডিশ বানাতে জানি। পাশে রোজি ছিল। বলল, তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাক।
আমি জানতে চাইলাম তুমি কি কি ডিশ বানাতে পারো। তখন আওরং বলতে শুরু করলো। ইংলিশ রেসিপিজ এর মধ্যে বিফ ওয়েলিংটন, কটেজ পাই, স্টেক পাই, রোস্ট লেগ অফ ল্যাম, রোস্ট পর্ক, পর্ক পাই, ফ্যাগটস, রোস্ট চিকেন, চিকেন পাই, কর্নিশ পেস্ট্রি, ভিক্টোরিয়া স্পঞ্জ কেক। আমি এই নামটা শুনে বললাম, ও তুমি ভিক্টোরিয়া স্পঞ্জ কেক বানাতে পারো? ও হাসি মুখে মাথা ঝুঁকিয়ে বলল। ইয়েস মাই মাস্টার। তারপর জানতে চাইলাম ইতালীয় ডিশ কি কি বানাতে পারো। আবার বলতে লাগলো, ইটালীয় ডিশ আমার ফেভারিট। ওর মুখে হাসি খেলে গেল। লাসানিয়া, স্প্যাগেটি, পেস্টো পাস্তা, ফ্যাকুসিয়া, risotto, পিৎজা, arastazzini, cannoli, panna cotta galletto। এর মধ্যে অবশ্য আমি পিৎজা, পাস্তা ও ল্যাসানিয়াটাই জানি, যেগুলো স্বর্ণলতার সাথে সফরের সময় ইউরোপে খেয়েছিলাম। এরপর ও নিজের দেশের অসংখ্য রেসিপিজের নাম বলল, যেমন পার্কিং ডাক, ওয়ান্টন স্যুপ, ফ্রাইড রাইস, স্টিমবোট স্যুপ, ম্যাপো টোফু, সুইট অ্যান্ড সোর স্যুপ, আরও অনেক ডিশেসের নাম বলেছিল যা ও বানাতে পারে। আওরং বলল, মাস্টার, আপনার জন্য আজ বিফ রোস্ট বানাতে পারি, যদি আপনি কোনো পরীক্ষা নিতে চান। আমি বললাম, ঠিক আছে, তুমি বানাও, তবে তোমাকে অরিজিনালি খাবার বানাতে হবে আমাদের হাই ক্লাস গেস্টদের জন্য। কখনো কখনো এখানেও কিছু স্পেশাল বানিও। ও মাথা ঝুঁকিয়ে বলল। ওকে মাস্টার। তারপর ওকে রোজি কিচেনে নিয়ে গেল। আমারও কৌতূহল হলো ওর রান্না দেখার, তাই আমিও উঠে কিচেনে গেলাম। এমিলি আমাকে কানে কানে বলল, স্যার, আমি অ্যাটিকের অফিসে যাচ্ছি, আপনি একবার নক করলেই চলে আসবো। আমি বুঝলাম এমিলি কেন অ্যাটিকে যাচ্ছে। ওখানে একটা টেলিস্কোপ দিয়ে অ্যান্ড্রিউ এর বাড়িতে নজর রাখে। যদিও এটা গোপন রাখে, কারণ অ্যান্ড্রিউ বলতে গেলে প্রায়শই রাতে এই অ্যাটিকে এসে আমার সাথে আড্ডা মারে ও দেশের বিভিন্ন জায়গা সম্পর্কে অনেক গল্প করে। আর ওর এই গল্প শুনি এই জন্য যে ওদের ওখানে জীবনযাপনকে জানার জন্য, যাতে করে শহরের রূপায়ণের সাথে সাথে মানুষের মানসিকতা, আদব কায়দারও পরিবর্তন ঘটাতে পারি পরবর্তীকালে। অ্যান্ড্রিউ এর আগে তার অন্যান্য দেশে ভ্রমণের বৃত্তান্তও আমাকে জানিয়েছিল। আমি যখন এগুলো শুনি তখন ওদের দেশের জীবনযাপনের সঙ্গে আমাদের স্বদেশের তুলনা করি, ভেবে দেখি স্বদেশের চিন্তাধারায় অনেক পরিবর্তনের প্রয়োজন। সর্বোপরি একটা জাতীয়তার ধারণা প্রত্যেকের মনে থাকা দরকার। এই সময় ঘোর কাটল টেবিলের ওপর বিফের বিরাট টুকরোটা রাখার শব্দে। বিফ বা পর্ক এনে হিমায়িত করে রাখা হয় একটা বিরাট উডেন বাস্কেটের ভিতর। ইস্পাতের দেওয়াল, বাস্কেটের ঢাকনাটাও উপরিভাগে উডেন ও তলদেশে ইস্পাতের প্রলেপ ঢেকে দিলে বায়ুরুদ্ধ বাক্স হয়ে যায়। তার মধ্যেই বরফের টুকরো দিয়ে মাংস জাতীয় উপাদানগুলো হিমায়িত করে রাখা হয়। শুধু মাংস নয়, কিছু হুইস্কি ও বিয়ারের বোতলও ওতে রাখতে বলি। আওরং মাংসটি সাধারণ তাপমাত্রায় আসার জন্য ফেলে রাখলো। এই সময় তার সাথে আনা একটা ছোট উডেন বক্স যেটা খুললো, দেখলাম তাতে নানা প্রকার মশলা আছে। এবার দেখলাম রোজি পিয়ালি মাসিকে বলল স্প্রিং অনিয়ন, গার্লিক ও পিপার দিতে আওরংকে। পিয়ালি মাসি ওদের থেকে এই সমস্ত দ্রব্যের ইংরেজি নামগুলো শুনে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে। আওরং বলল, আমি নিয়ে নেব, এগুলো কোথায় আছে? পিয়ালি মাসি দেখানোর আগেই আওরংয়ের চোখ খুঁজে ফেলল সবজি কোথায় রাখা আছে। তারপর ও কিচেনে রাখা নাইফের এক দুর্দান্ত ব্যবহার দেখালো এই সবজি কাটিংয়ে। কিচেনে রাখা ঘড়ির দিকে তাকালো। আমাকে তখন রোজি কিচেনে রাখা একটা চেয়ার এগিয়ে দিল, বলল, বসুন স্যার, অনেকক্ষণ লাগবে প্রিপারেশনে। আমি বসে পড়লাম। এবার কিছুক্ষণ পর বিফের একটা বড় টুকরো কেটে নিল, বাকি অংশটা আবার বাস্কেটে চালান করলো। এবার ওই কেটে নেওয়া টুকরোটা স্লাইস করলো নিপুণভাবে। সুন্দর কলা কৌশলের পরিচয় নাইফ চালানোতে। আমার মনে পড়ে গেল এই ধরনের স্লাইস সেই অস্ট্রিয়ার ক্রেজেনস্টেইন ক্যাসেলে নৈশভোজে খেয়েছিলাম।
অস্ট্রিয়াতে 3 রাত ছিলাম, কারণ লন্ডনে যাওয়ার তাড়া ছিল। যদিও স্বর্ণলতা বলেছিলেন তোমরা আরও কিছুদিন এই ক্যাসেলে কাটিয়ে যাও, কিন্তু আমরা স্বর্ণলতার সাথে লন্ডনে চলে যাই। প্রথম রাতের মেনুতেই এই বিফ স্টেক, গার্লিক ব্রেড, চিকেন রোস্ট, মিক্সড ভেজ স্যালাড আর ওয়াইন ছিল। আর ডেজার্টে চোকোলাভা কেক ছিল। সেই দিনগুলো মনে এলে স্বর্ণলতার কথা মনে পড়ে যায়। স্বর্ণলতা খাদ্যরসিক তো ছিল না, কিন্তু খাওয়ার আয়োজন প্রচুর থাকতো। এই সময় মাংসের গ্রিলের গন্ধ পেলাম। ভালো করে ওটা গ্রিল করা হলো। তারপর গ্রিল করা মাংসটি টেবিলে রাখলো। এদিকে স্প্রিং অনিয়ন সেদ্ধ হচ্ছিল, ওটাকে জল থেকে ছেঁকে নিল। জিঞ্জার ও গার্লিকের টুকরোগুলো স্ল্যাপের ওপর রেখে হামল দিস্তের লৌহ দণ্ডটি দিয়ে ওই গার্লিক ও জিঞ্জার টুকরোগুলোকে থেঁতো করে ওর রসটি আলাদা ছোট পাত্রে রাখলো। তারপর সিদ্ধ করা স্প্রিং অনিয়নগুলোকে সুন্দর পিস করলো। এবার মাংসের স্লাইসগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে তার উপর ওই জিঞ্জার গার্লিক জুস, বয়েলড স্প্রিং অনিয়ন, ভিনিগার, রেড পাপরিকা, ড্রাই চিলি পাউডার। আওরং একটা কালো তরল দিল, বলল সোয়া সস, একটা লাল ঘন তরল যেটা টমেটো, রেড চিলি, পেপারনি ও আরও অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রস্তুত একটি সস। এরপর ব্ল্যাক পেপার পাউডার, তার উপর একটু হানি দিয়ে গরম গরম সার্ভ করলো। ওই প্লেটটিতে যেটিতে এটি ডেকোরেট করেছিল, পাশে দুটো কাঠি জাতীয় জিনিস রাখা ছিল। বাবুর্চি অরং বলল, এটা চপস্টিক দিয়ে খান। তখনও স্লাইস মাংস ও সবজির ওপর থেকে মৃদু ধোঁয়া বার হচ্ছিল। রোজি এগিয়ে এসে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু আওরংই ওই চপস্টিক ধরার কৌশল দেখালো। তারপর মাংসের একটি স্লাইস নিয়ে পাশে রাখা সসে ভিজিয়ে আমার মুখে দিল। ও মুখে দিয়ে টেস্টটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু মাংসটা এত নরম যে মুখে মিলিয়ে যাচ্ছে। এটা ভালো গ্রিল করার জন্য। পাশে দাঁড়িয়ে থাকা রোজিকে দুটো স্লাইস নিতে বললাম প্লেট থেকে। ও ইতস্তত করলেও থ্যাংক ইউ স্যার বলে পাশে থাকা একটা ফর্ক তুলে নিয়ে স্লাইস তুলে নিল। আমার দিকে হাসি হাসি মুখ করে খেতে লাগলো, কারণ বুঝেছিলাম ওরও খাওয়ার ইচ্ছা ছিল। এরপর সবকটা স্লাইসই খেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আওরং অপেক্ষা করছিল আমি কি তাকে চাকরিতে নিযুক্ত করব কি না, এবং ওর ধারণা বাস্তবায়িত হলো যখন আমি ওকে বললাম আজ থেকেই কাজে নিযুক্ত হও। যা নতুন সামগ্রী লাগে তুমি এই মাসিকে, আমি পিয়ালি মাসিকে দেখিয়ে বললাম ওনাকে বলে আনিয়ে নিও, বা নিজেও আনতে পারো। তোমাকে মাসিক 1000 টাকা মাইনে ধার্য করা হলো। বাড়ি থেকে পোশাক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আজই চলে আসো। তোমাকে এখানেই থাকতে হবে। আওরংয়ের মুখে হাসি ফুটল। তারপর মাথা ঝুঁকিয়ে দুহাত মার্শাল আর্ট ভঙ্গিতে জড়ো করে সেলাম জানালো। ও বলল, চেকসিয়ে নিও। এর অর্থ ধন্যবাদ স্যার। আমি আর একটা কথা বললাম, তোমার চাইনিজ ভাষাও আমাকে একটু শিখিও। ও উৎসাহ নিয়ে দুবার মাথা ঝুঁকিয়ে বলল, দ্যাংক্রান দ্যাংক্রান। অবশ্যই মাস্টার। তখন আমি ওয়ালেট থেকে 200 টাকা বার করে ওর হাতে দিয়ে বললাম, এটা আজকের খাবারের টিপস। ও খুশি হয়ে দুহাত পেতে ফর্মাল ভঙ্গিতে নিল। এরপর ও বিদায় চাইল। ও যাওয়ার আগে জানালো 2 ঘন্টার মধ্যেই তার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ও পোশাক নিয়ে ও বাড়ির লোকের সাথে দেখা করে এখানে ফিরে আসবে। ও চলে গেলে রোজিকে বললাম ওর থাকার জন্য। এর মাঝে রোজি বলে উঠল, আমাদের ঘরে থাকুক স্যার, এতে ওর উপর নজরও থাকবে, আর ওর সাথে কথা বলে আরো জানা যাবে। না হলে ওকে ভালো করে না জেনে ম্যাডাম কনির কাছে সম্পূর্ণভাবে থাকতে দেওয়া যায় না। আমি বললাম রাইট, তবে কনির খাওয়ার প্রস্তুত ওই বাড়িতেই করবে, সেই সময় নজর রেখো। অফকোর্স স্যার। রোজি বলল। এর মধ্যে আর একজন রান্নার ঠাকুর এসেছে। ও একজন গৃহিণী মহিলা, যারা বিজ্ঞাপন দেখে এসেছে, তবে বিলিতি খাবার রাঁধতে না জানলেও দেশি সব রকম বাঙালিয়ানা পদ রাঁধতে জানে। এই দুজন আসলে স্বামী ও স্ত্রী। রোজি ওদের খুব তল্লাশি নিল, তবে ওরা খুব অনুনয় বিনয় করছিল।
একরকম হাত জোর করে প্রার্থনা করলো একবার বাঙালি খাবার বানাবার সুযোগ দিতে। যখন রোজি ওদের নিষেধ করলো প্রস্থান করতে বলল, আমি রোজিকে থামতে বললাম। এই কারণে মাথায় এলো আজ শনিবার দুপুরের মধ্যেই মাধবীলতা ওর মেয়েকে নিয়ে এই বাড়িতে আসবে, তাই মধ্যাহ্নভোজ এখানেই সারবে। মাধবীলতার যদি ভালো লাগে আর সাথে রাজশেখর এলে আরও ভালো হবে। এইসব ভাবতে ভাবতেই বললাম, ঠিক আছে, তোমরা একবার রান্না করে তোমাদের যোগ্যতা প্রমাণ করো। তবে একটা জিনিস লক্ষণীয়, রান্নার ঠাকুর একটু বয়স্ক হলেও তার স্ত্রী সম্ভবত তার চেয়ে 15-20 বছরের ছোট ও বেশ বাঁধনি তার শরীরে। একটা আকর্ষণ রয়েছে। যখন বলল ব্রাহ্মণ ঘরের কন্যা, আমি আরও বললাম ফরাসডাঙ্গার জমিদার পত্নী তার শিশু কন্যাকে নিয়ে আজ এ বাড়িতে আসবে। জমিদার পত্নী আমাদের বিশেষ অতিথি, সেটা মাথায় রেখেই বিভিন্ন পদ রান্না করো। রান্নার ঠাকুর, যার নাম হরিচরণ মুখার্জি, ও বলল, তাই হবে বাবু। ওর স্ত্রী মাথার ঘোমটা একটু সরিয়ে নিজের মুখ প্রদর্শন করে কিন্তু নজর নিচে রেখে একটু আদুরে গলায় বলল, একটু বিশ্বাস রাখুন বাবু, দেখবেন আপনি ঠকবেন না, আপনার মুখ রাখবো। ওর বলার ধরনটা এমন যেন ও কতকাল আমাকে চেনে বা এই গৃহেই অনেক দিন থাকে, মানে নিজেকে ইতিমধ্যে সেই পদে আসীন করে নিয়েছে। যেই কাজের খোঁজে সে এসেছে। কথাটা বলে ওই স্ত্রী এবার আস্তে করে মুখটা তুলে তাকালো। ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখ উজ্জ্বল, একটু মায়াময়। গায়ে লাল রঙের শাড়ি পরা, ব্লাউজ পরা নেই এবং দুই বাহু উন্মুক্ত। সেটা শাড়ি দিয়ে ঢাকা নয়। চোখ বারবার সেদিকে চলে যায় সংযত রাখতে চাইলেও। তা হলো শরীরের ঊর্ধ্বতন জায়গায়। মোটা কাপড় বলে ট্রান্সপারেন্ট নয়, তবে শাড়ির এক ভাঁজে আবৃত স্তন যুগল, যার উচ্চতা দৃষ্টিতে বারে বারে চোখে পড়ছে। আমি নিজেকে সামলিয়ে নিয়ে পিয়ালি মাসিকে বললাম, ওদেরকে নিয়ে যাও, যা লাগে দাও রান্না করতে। পিয়ালি মাসি অবশ্য ওদের দিকে একটু সন্দেহাতীত দৃষ্টি রাখলো, তারপর ওদের রান্নাঘরে নিয়ে গেল। এই সময় দেখলাম কনি প্রবেশ করলো। এসেই একটু মার্জনা চাইল। তোমাকে ইনফর্ম না করেই চলে এলাম, একটা বিশেষ দরকার আছে। আমি কনিকে বললাম, আমাকে যখনই দরকার ডেকে নেবেন বা নিশ্চিন্তে চলে আসবেন, কোনো রকম হেজিটেশন রাখবেন না। এতে কনি আমাকে সাধুবাদ জানালেন। এরপর যেটি কনি বলতে এসেছিলেন যে, আমার শহরের উপর আর্কিটেকচারাল প্ল্যান রেডি। আমি পার্ক স্ট্রিট এরিয়াতে আরো অ্যাকুইজিশন চাইছি, যাতে এখান থেকেই ফার্স্ট কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট শুরু করব। আমি মাঝে একটু ইন্টারাপ্ট করে বললাম, কিন্তু আমরা তো স্থির করেছিলাম শিয়ালদহ এলাকায় প্রথম হোটেল নির্মাণের কাজ শুরু হবে। কনি এবারে বললেন, Spare me some time. I can explain my idea to make you profitable from very initial stage of this big project. উনি বললেন, দেখো নীলকমল, একটা 5 তারা হোটেলের সম্পূর্ণ নির্মাণের কাজ শেষ হতে কমপক্ষে 8 মাস থেকে 1 বছর লেগে যাবে। সাথে এতগুলো রেনোভেশনের কাজ একই সাথে শুরু হবে, তাই এই সমস্ত প্রজেক্টে জলের মতো টাকা খরচ হবে। কিন্তু কোনো আয় ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না এগুলো সম্পূর্ণ হচ্ছে। বিশ্বাস করো, এটা তোমার জন্য অনেক চিন্তার কারণ হবে। তাই প্রাথমিক স্তর থেকেই আয়টা শুরু হয়ে যাওয়া ভালো। আমি এতদিন কলকাতার বিভিন্ন স্থান ভ্রমণ করলেও পার্ক স্ট্রিট এলাকায় সবচেয়ে বেশি গেছি, কারণ ওখানে ব্রিটিশ রেসিডেন্স আছে। আর তাদের লক্ষ্য করেছি, বিশেষ করে সাহেব ছোকরারা তাদের পার্টি করার জন্য একমাত্র গন্তব্য হিসেবে ক্যালকাটার রয়্যাল ক্লাবকেই বেছে নেয়। যেহেতু এখানে কোনো রেস্তোরাঁ নেই, তাই আমার প্রস্তাব পার্ক স্ট্রিট এলাকায় একটা বৃহৎ ও উচ্চ শ্রেণীর জন্য রেস্তোরাঁ গড়ে তুললে সবচেয়ে ভালো শুরু হবে। এবং আশা রাখি এতে ব্রিটিশ লোকাল অ্যাডমিনিস্ট্রেটরদেরও একটু খুশি করা যাবে এবং সুযোগের সৎ ব্যবহার করে আরো ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে। আমি একটু কনির প্ল্যানটা মনে মনে কল্পনা করলাম।
কলকাতার সমস্ত বসবাসকারী ইংরেজ অফিসার, তাদের স্ত্রীগণ ও দেশীয় জমিদার ও ব্যবসায়িকগণ এই রেস্তোরাঁয় আসবে বিভিন্ন রকম খাবারের স্বাদের জন্য, ও একটা গানের দলও রাখতে হবে গ্রাহকদের মনোরঞ্জনের জন্য। উচ্চ শ্রেণীরা প্রচুর অর্থ ব্যয় করবে এই রেস্তোরাঁয়, বাহবা দেবে ও শহরের আরও ল্যান্ড অ্যাকুইজিশনে কোনো বাধা দেবে না। আমি অকপটে বলে উঠলাম, এক্সেলেন্ট প্ল্যান, স্টার্ট ওয়ার্কিং অন দিস প্রজেক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার একমত দেখে কনি ভীষণ খুশি হলেন, বললেন, আমি জানতাম তুমি এই সিদ্ধান্তে একমত হবে, তাই এক্সপেক্ট করছি এখানের কর্মীরাও যাতে সেই প্ল্যান অনুযায়ী নির্মাণকে বাস্তবায়িত করতে পারে। আমার দুজন ইঞ্জিনিয়ার এই প্ল্যান এক্সিকিউট করবে। তোমার ম্যানেজারকে আবেদন করব 20 জন দক্ষ মিস্ত্রির ও একজন রাজমিস্ত্রির, যাতে করে 1 মাসের মধ্যে এই রেস্তোরাঁ নির্মাণ শেষ করতে পারি। আমি কনির কথায় উৎসাহিত হয়ে বললাম, এ কাজ আমিই করে দেবো, আমি ম্যানেজারকে জানিয়ে দেবো। এবার কনি তার সাথে আনা রেস্তোরাঁর আর্কিটেকচারাল স্কেচটা দেখালেন। সম্পূর্ণ রেস্তোরাঁ 2500 স্কোয়ার ফিট জায়গা জুড়ে হবে। প্ল্যানের খুঁটিনাটি উনি তখন আমাকে স্কেচটা দেখিয়ে বোঝাচ্ছিলেন। এই সময় রোজি পোর্সেলেনের কাপে 2 কাপ চা ও কিছু বিস্কুট টেবিলে রাখল। কনি এতটাই মগ্ন ছিলেন আমাকে বোঝাতে, চা সার্ভ করা হয়েছে অত খেয়াল করেননি। আমিও কনির বোঝানোতে স্বপ্নে ডুবেছিলাম। ব্যাপারটা ভুল ভেবেছি। কনি কথার মাঝে বিরতি নিলেন, চায়ের কাপটা তুলে নিয়ে চুমুক দিলেন। চুমুক দিয়ে ফ্রেশ মুডে যেন বললেন, এরপর একটা ক্যাসিনো ক্লাব নির্মাণে হাত দেব, যেটা তোমার প্ল্যানের এরিয়াতে হবে। আমি আবার বলতে যাচ্ছিলাম, তার আগেই কনি বলে উঠলেন, পার্ক স্ট্রিট এরিয়াটা রেস্তোরাঁর জন্যই থাক। একই জায়গায় ক্যাসিনো গড়ে উঠলেই বেশিরভাগ গ্রাহক ক্যাসিনোর দিকে ঝুঁকে পড়বে। এমনিতেই মানুষের নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তাই এই স্প্ল্যানেড এলাকায় যেমন অফিস কাছারি আছে, তেমন এটাই বেস্ট প্লেস হবে একটা ক্যাসিনো গড়ে তোলার। অফিস আওয়ারের পর মানুষ ভাগ্য অন্বেষণের জন্য এই ক্যাসিনোতে ঢুকবে আর তোমায় লাভবান বানাবে। এই সময় অ্যান্ড্রিউয়ের স্ত্রী সোফি প্রবেশ করার অনুমতি চাইল। ও আমাদের ঘোর কাটল। আমি হাসি মুখে ওকে আসতে বললাম। ও ঢুকেই গভীর নাক টেনে বলল, ওয়াও, দ্য অথেন্টিক স্মেল অফ বেঙ্গলি কুইজিন। আমিও, ও শুধু আমি নয়, কনিও এই গন্ধ নাকে পেল। আমি বুঝলাম এটা দই কাতলা রান্নার গন্ধ। সাথে আরেকটি গন্ধ আসছে, সম্ভবত সুপ্ত কিন্তু খুব পরিবেশ মুগ্ধকারী গন্ধ, যেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্না স্থলে বসে আছি। তবে এই গন্ধ আরো সুস্বাদু খাবারের। Yes, it's a really exquisite smell of your country cuisine. সবাই রান্নার গন্ধে মাতোয়ারা যখন, তখন মৃণালিনী প্রবেশ করলেন। মৃণালিনী ক্যালকাটা ইউনিভার্সিটির মিটিংয়ে গেছিলেন। ওরাও মৃণালিনীর এই ওমেন সোসাইটি অফ ফ্রি এডুকেশনকে কাউন্সিল থেকে স্বীকৃতি দেবে বলে স্থির করেছে। অর্থাৎ এখান থেকে উত্তীর্ণ কৃতি ছাত্রীরা যে শংসাপত্র পাবে তা ইউনিভার্সিটি কাউন্সিল থেকে স্বীকৃত হবে। তারই অফিসিয়াল কাজ সম্পাদন করতে ও ইউনিভার্সিটি গাইডলাইন্সগুলো মেনে চলার প্রস্তাবনার জন্য মৃণালিনীর সাথে প্রায়শই কাউন্সিলের আলাপ আলোচনা চলছে। অবশ্য এই ওম্যান এডুকেশনের মধ্যে বিশেষত কর্মশিক্ষা, গাণিতিক পারদর্শিতা, বিভিন্ন রকম বৃত্তিমূলক ও সেবামূলক প্রতিষ্ঠানের কাজের জন্য শিক্ষার্থীদের তৈরি করাই এর মূল উদ্দেশ্য। পুঁথিগত বিস্তর পঠন পাঠনের চেয়ে এটা এক প্রকার নির্দিষ্ট সময়ের কোর্সের মতো। এখানে যথাযথ শিক্ষালাভ হয়ে গেলে এখান থেকেই চাকরির ব্যবস্থা করা হবে। আর সেই ব্যবস্থার জন্যই শহরে আমার বিভিন্ন ব্যবসায়িক ও প্রতিষ্ঠানমূলক নির্মাণ গড়ে উঠছে। এর পাশাপাশি যদি কেউ চায় ব্রিটিশ সরকারি অফিসে চাকরি করতে, সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। এই নিয়ে এক বৃহৎ কর্মসূচি মৃণালিনী দেবীর সাথে আমি বসে তৈরি করেছি। মৃণালিনীও রান্নার এই ঘ্রাণ নিয়ে বললেন, অপূর্ব এই গন্ধ, পিয়ালি মাসির হাত দেখছি রান্নায় বেশ খুলেছে। এই সময়
মৃণালিনী বৈঠকখানায় আমাকে ও কণিকে দেখে মুখে একটু লাজুক ভাব নিয়ে সরি, আপনাদের লক্ষ্য করিনি। আমি মাথা নাড়লাম, তা কোনো ব্যাপার নয়। সফি ইতিমধ্যে ঘরের মধ্যে প্রবেশ করে রান্নাঘরের দিকে এগোচ্ছিল গন্ধের টানে। মৃণালিনীর গলা শুনে ও ঘুরে তাকালো ও নিশ্চিত ভঙ্গিতে ওর দিকে এগিয়ে এলো। আসলে অ্যান্ড্রিউ পত্নী মৃণালিনীর কাছ থেকে বাংলা শিখছে আলাদাভাবে। সেই কারণেই মৃণালিনীকে সম্ভবত অনুসন্ধান করতে ওপরের তলে এসেছিল। মৃণালিনী ওকে ডেকে নিয়ে নিচে ক্লাসের দিকে অগ্রসর হলেন। যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে আমার দিকে চেয়ে চোখ টিপে আমাকে কিছু একটা ইশারা করলেন, যা আমার বোধগম্য হলো না। কনি জানতে চাইল, এটা কি ডিশ প্রিপেয়ার হচ্ছে? আমি জানালাম দুটি বাঙালিয়ানা পদের নাম, যা ইতিমধ্যে ঘ্রাণ করলাম। তাই কনিকে অনুরোধ করলাম মধ্যাহ্ন ভোজ করে যেতে। কনি বললেন, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারদের এই কাজটা বুঝিয়ে দিয়ে বেলা 1টার দিকে আসবো। আমি আরও জানালাম আপনার জন্য একজন বাবুর্চির ব্যবস্থা করা হয়েছে। আজ রাতেই তার হাতের রান্নায় নৈশভোজ সারবেন। কনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, সেফ? ওকে, সেফ ইংলিশ স্টেক বা রোস্ট প্রস্তুত করতে পারে তো? আমি নিশ্চিত করলাম, একদম নিশ্চিত হন। আমি নিজে তার খাওয়ার টেস্ট করে দেখেছি। এই কথায় কনি খুব খুশি হয়ে আমাকে একবার আলিঙ্গন করলেন আনন্দের সহিত। বললেন, ওয়েল ডান, ওয়েল ডান। সত্যি যদি সে এইসব পদ রাঁধতে পারে, তাহলে আমার দেশের একটা পদ তাকে রাঁধতে বলবো, যেটা তুমিও টেস্ট করবে। খুবই সিক্রেট রেসিপি, কোনো রেস্তোরাঁয় পাওয়া যায় না। আমি একটু কৌতূহলী হলাম দেখে কনি মিষ্টি হাসি মুখে বিদায় নিলেন। কনি বিদায় নেওয়ার পর এমিলি ত্বরান্বিত পায়ে ঘরে ঢুকল। কানে কানে আমায় বলল, এখানে লোকাল থানার অফিসার এসেছে আবার। আমি কি বলে দেবো আপনি নেই, না অন্য কোনো ব্যবস্থা করব? আমি এমিলিকে বললাম, কিছু করো না, কিন্তু নজর রাখো। মানে তোমার সেই স্নেকি আইস দিয়ে। এমিলি বুঝলো আমি কি বলছি, তাই মুচকি হাসি তার ঠোঁটের কোণে। ঘরের দরজার সামনে দারোগা সুপ্রতিম চট্টোপাধ্যায় হাত জোড় করে ফরমাল আলাপ বিনিময় করে বৈঠকখানার চেয়ারে বসলো। ঘরের চারপাশটা ভালো করে চোখ বোলালো, তারপর বলল, ভাবা যায় না, এই বাড়ির বাহিরের কাঠামো মধ্যবিত্ত পরিবারের দোতলা বাড়ি হলেও অভ্যন্তরে রাজকীয় ব্যবস্থা। একবার এমিলির দিকেও তাকালো, কিন্তু দৃষ্টি স্থির করে আবার দ্বিধাগ্রস্তভাবে দৃষ্টি নামিয়ে নিল। আমি এটা লক্ষ্য করেছি, বললাম, সবই উচ্চ শ্রেণীর অতিথিদের প্রয়োজনে, না হলে তারা অসন্তুষ্ট হবে। তা আপনি বুঝি কোনো তদন্তের প্রয়োজনে এসেছেন? উনি একটু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে যেন সম্বিত ফিরিয়ে বললেন, তদন্ত? ও না না, কোনো তদন্ত নয়। যে সন্দেহ নিয়ে আপনার কাছে আগের বার এসেছিলাম তা খারিজ হয়ে গেছে, কারণ সেই সপ্তাহ তিনেক আগেকার ঘটনায় যে দুটি ঘোড়া দেখা গেছিল তার রং গোল্ডেন ব্রাউন ছিল কিছু প্রত্যক্ষদর্শীর মতে, আর আপনার তো দুটো সাদা ঘোড়া। যদিও আততায়ীর বর্ণনার সঙ্গে মিল থাকলেও তা গ্রহণযোগ্য নয়, কারণ আপনি তো একটা বিশেষ পদে নিযুক্ত আছেন এবং শুনলাম সরকার বাহাদুরের থেকে বেশ কিছু জমি কিনেছেন বাণিজ্যিক প্রয়োজনে। সেখানে এরকম একটা নাশকতামূলক কাজের সাথে আপনার সাদৃশ্য খোঁজা অসমীচীন। আমি মুখের মধ্যে একটু আশ্চর্য ভাব না ফুটিয়ে বললাম, দার্জিলিং টি খাবেন? উনি অতি আগ্রহের সাথে বলে উঠলেন, সে তো ভালোই হয়, প্লিজ। আমি এমিলিকে ইশারা করলাম। এমিলি মাথা নেড়ে দরজার সামনে থাকা বেল দিল। পাশের ঘর থেকে পিয়ালি মাসি এলো। এমিলি কাছে গিয়ে বলল, ফায়ার প্লেসের গরম জল দিয়ে 2 কাপ দার্জিলিং টি প্রস্তুত করে আনতে। পিয়ালি মাসি ডাইনিং রুমে যাওয়ার আগে একবার দারোগার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গেল। আমি একটু স্বস্তির শ্বাস নিয়ে বললাম, হতে পারে এ কোনো স্বদেশীর কাজ, হয়তো সাহেব বেশে আক্রমণ করে সরকারের নজর অন্যদিকে ঘোরাতে চাইছে। দারোগা একটু আগ্রহ নিয়ে জানতে চাইল, কিরকম বলুন তো? যদিও
এই আগ্রহটা নাটক না সত্যি তা বোঝা খুব কঠিন। তাও আমি দৃঢ়ভাবে বললাম, এ তো খুবই সহজ। যাতে করে তারা বোঝাতে চাইছে সরকারের নিজের লোকের মধ্যেই কোনো বিশ্বাসঘাতক আছে। আর সেই জন্যেই তো আপনাদের তদন্তে এত সময় লাগছে। দারোগা তখন কথাগুলো শুনে মাথা নাড়ল। তারপর বলল, সময় লাগছে ঠিকই, কিন্তু একদিন না একদিন ওই আততায়ীদের নিশ্চয়ই ধরব। আমি তখন বললাম, আমার কোনো সাহায্য লাগলে বলবেন। মানে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে তা উপর মহলে বা অন্যান্য ব্যবসায়িক সংগঠনের থেকে খবর আদায় করে দিতে পারি, যদি তারা কিছু জেনে থাকে। হয়তো পুলিশি ঝামেলার ভয়ে বা স্ক্যান্ডেলের ভয়ে মুখ খুলছেন না তারা। উনি তখন বললেন, তা আপনার ভয় লাগে না? আমি বললাম, ভয়? কিসের ভয়? মানে পুলিশ বা বিপ্লবীদের থেকে? আপনি পুলিশের বন্ধু হলে বিপ্লবীদের শত্রু হবেন, আবার বিপ্লবীদের বন্ধু হলে পুলিশের শত্রু। আমি সাথে সাথে বললাম, আমি একজন ব্যবসায়ী। ভয় লজ্জা ঘেন্না থাকতে নেই। প্রফিট ছাড়া আমার দ্বিতীয় কোনো বিষয়ে মাথা ঘামানো উচিত নয়। সেক্ষেত্রে আমি নিরপেক্ষ, তবে সরকারের পক্ষ দিতে পারি, যেহেতু সরকার আমাকে জমি দেবে, যেখানে আমি আমার ব্যবসায়িক পরিধি বিস্তৃত করব। এর মধ্যে ও ঘর থেকে পিয়ালি মাসি উডেন ট্রেতে করে পোর্সেলেনের কাপে চা এগিয়ে দিল। দরজার ওপাশ থেকে এমিলি সেটা নিয়ে নিল। তারপর দারোগার হাতে চায়ের কাপটি দিল। দারোগা চায়ের কাপটা প্লেট সমেত তুলে নিয়ে চুমুক দিয়ে বলল, বাহ, এটাও স্বাদের কোনো তুলনা নেই। তারপর বলল, হ্যাঁ, এটার জন্যই বলছিলাম, সেই ঘটনার সাথে আপনার যোগসূত্র খোঁজা অবাস্তবিক। ওই বিপ্লবীরাই সম্ভবত ঘটিয়েছে, তবে বিপ্লবীরা বড় বেশি স্কিল্ড হয়ে উঠেছে এবং বুদ্ধিমানও। নিছক বোমা ছোড়া আচমকা আক্রমণে আর থেমে নেই। আমি দারোগার ইঙ্গিত বুঝতে পারলাম, তাই বললাম, আজকাল তো শুনেছি জমিদাররাও এই বিপ্লবীদের সাহায্য করছে, বা জাতীয় কংগ্রেসের কেউ হতে পারে। জাতীয় কংগ্রেসে তো অনেক শিক্ষিত ব্যক্তি আছে, সেটা তো মানবেন। তাহলে নিপুণ পরিকল্পনা করা কি তাদের পক্ষে কঠিন? দারোগা বলল, সে সব তো ঠিক আছে, তবে আততায়ীরা খুব স্কিল্ড ছিল। জাতীয় কংগ্রেস বা জমিদারদের পক্ষে এরকম লোক হায়ার করে এরকম ঘটনা ঘটানো নিছকই তাদের নাগালের বাইরে। আপনি ঠিকই বলেছেন, উচ্চ মহলের কেউ হতে পারে, কোনো শত্রুতার বশে বা অন্য কোনো ক্লাবে মনোমালিন্য হওয়ার প্রতিশোধ নিয়েছে। তখন আমার কাছে দারোগা একটু মুখ এগিয়ে বলল, আপনার তো এই মহলে খুব যোগাযোগ, একটু অনুসন্ধান করুন না। আমি তখন সিলভার কেস থেকে একটা সিগার বার করলাম। পাশ থেকে এমিলি আগুন দিল। তখন দারোগা বলল, একটা কথা বলবো, আপনার এই বিদেশিনী পরিচারিকা কিন্তু অনেক কাজেই দক্ষ বলে মনে হয়। মানে খুব সুন্দরী ও একজন পরিচারিকা, কিন্তু শুধু তাই নয় মনে হয়। আমি একটু সহজভাবেই জিজ্ঞেস করলাম, কেন মনে হয় বলুন তো? উনি হাসতে হাসতেই বললেন, আসলে পুলিশের চোখ তো অনেক কিছুই ধরা পড়ে যায়, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। আমি দেখলাম এই দারোগা কথায় খেলাতে চাইছে, তাই একটা অজুহাত দিয়ে এই পর্ব সমাপ্ত করতে চাইছিলাম। আর এসেও গেল সেই সুযোগ। ঘরে রাখা বেল কলটা বেজে উঠল। এমিলি গিয়ে ধরল। তারপর আমার কানে কানে এসে বলল, স্যার, ম্যাডামের টেলিগ্রাম আছে। ও আবার বলল, ম্যাডাম সেন চৌধুরী। এটা শুনে আমার মনটা আনন্দে নেচে উঠল। তারপর মনে হলো এবার এই অপ্রাসঙ্গিক ব্যক্তিটিকে সরানো দরকার। আমার ভাব বুঝতে পেরে এমিলি ওকে বলল, স্যারের এখন একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি আসতে পারেন। এমিলির মুখে স্পষ্ট বাংলা শুনে দারোগা একটু অবাক দৃষ্টিতে ওর দিকে দেখল। তারপর অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, আজ উঠি, দরকার পড়লে আমি আসবো ক্ষণ। আমি বললাম, অতি অবশ্যই।
তবে উচ্চ শ্রেণীর কোনো ব্যক্তিবর্গের সাথে আলোচনায় মগ্ন থাকলে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। উনি বললেন, তাহলে অপেক্ষা করব। এই ছুতোয় মকাই বাড়ি চায়ের স্বাদ নেওয়া যাবে। এ কথা বলে এমিলির দিকে তাকালে এমিলি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। দারোগা নজর ঘুরিয়ে নেয়। তারপর একটি গান গুনগুন করতে করতে চলে যায়। গানটা সম্ভবত এরকম ছিল, বন্দে মাতরম। এই শব্দটা শুনে একবার চোখেই ধোলাম। তারপর ওনার দিকে তাকালাম। উনি দরজা থেকে বেরোনোর সময় একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। এমিলি বলল, এই অফিসারের উপর আমি নজর রাখছি। আমি একবার তাকালাম ওর দিকে। মুখটা আমার কানের কাছে এনে বলল, 100% শিওর ওদের কাছে কোনো এভিডেন্স নেই, তাই মক স্ট্র্যাটেজি ইউজ করছে যাতে আমরাই নিজে থেকে কোনো ক্লু দিই। তবে ওয়েল ডান স্যার, আপনি ওকে ওরই প্রশ্নে অন্যদিকে লিড করেছেন। একটু পরেই টেলিগ্রাম ট্রান্সক্রিপশনটা এলো। স্বর্ণলতার কথা মনে পড়ল। অতি আগ্রহ নিয়ে ট্রান্সক্রিপশনটা দেখলাম। প্রিয় নীলকমল, তোমার জন্য প্রয়োজনীয় সামগ্রী জাহাজে পাঠিয়েছি। এই অবধি তুমি যা করেছো তা ধারণার উত্তর দিক। এইভাবেই এগিয়ে যাও। দেব, আমি তোমার সাথে সবসময় আছি। তোমার অন্তরঙ্গ বন্ধু। আমি লেখাটা বারবার পড়ছিলাম আর চোখে জল চলে এলো ওনার কথা এতদিন পরে পড়ে। এমিলি আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। এই সময় আউরাং এসেছে রোজি জানালো। তবে ওর থাকার বন্দোবস্ত রোজি ও এমিলির ঘরেই হলো, যেটা রোজি নিজে থেকেই বন্দোবস্ত করে দিল। রাতের খাবার আউরাং বানাবে। ও এখন সব রকমের প্রিপারেশন কনির জন্য করবে ও প্রয়োজনে আমাদের জন্যও করবে। দুপুর 12:30টার দিকে মাধবীলতা এলো ওর কন্যাকে নিয়ে। আজ রাজশেখর আসেনি। আমার এখানে এসে জানালো, পথে মাঝে একবার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই মেরামত করে পৌঁছতে একটু সময় লেগে গেল দাদা। আমি একটু চিন্তিত হয়ে বললাম, তো রাজকন্যাকে তো অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বোন। মাধবীলতা একটু হেসে বলল, রাজকন্যা যখন, তখন অনেক ঝড়ঝাপটা তো সামলাতে হবেই। আমি বললাম, না না, আমারই ভুল। এখান থেকে ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিলেই হতো। এই সময় মাধবীলতা আশ্বাস দিয়ে বলল, দাদা, এত ভাববেন না। জমিদার বাড়ির হলেও আমরা গ্রামেরই মেয়ে, তাই এটুকু কষ্ট আমাদের গায়ে লাগতে নেই। তারপরেই বলল, আচ্ছা বলুন তো, আজ ঘরটা রান্নার গন্ধে মমা করছে কেন? আপনার রান্নার মাসির হাতের খাবার আগেও খেয়েছি, তবে এত মন ভরানো গন্ধ আগে কখনো পাইনি। তবে সেই একবার পাশের গ্রামে বিয়ে বাড়ির ভোজ খেতে গিয়েছিলাম, সেই সময় এই গন্ধ পেয়েছিলাম, যেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্নার গন্ধ। মাধবীলতা জিজ্ঞেস করলো আমাকে এই কথা। তারপর আমার উত্তরের আগেই নিজেই অনুসন্ধান করতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমি আর বলতে পারলাম কোথায়। আসলে এই কয়দিনে এই সম্পর্ক এত গভীর আত্মীয়ের হয়ে গেছে যে মাধবীলতা এসে এটা নিজের বাড়ি মনে করে। সেই প্রথমবারের পর প্রতিবার এসে এ বাড়িতেই দুদিন কাটিয়ে যায়। ওদের বাগান বাড়িতে থাকে না। উল্টে আমাকে একবার বলেছিল, ওই বাগান বাড়িতেই মহিলা স্কুল স্থাপন করুন না। আমি রাজাবাজারের কথা বলেছিলাম। তাও মাধবীলতা বলল, যদি কলকাতাতেই আরো মহিলা স্কুল গড়ে ওঠে তাতে তো ভালোই হবে। আমি জিজ্ঞেস করেছিলাম রাজশেখর বাবু কি রাজি হবে, তো এই উত্তরে বলেছিল, নিশ্চয়ই হবে। আমি রাজি করিয়ে আপনাকে ওই বাসা স্কুল করার জন্য দেব। একথা সে আগের সপ্তাহে যাওয়ার আগে বলেছিল। এও বলেছিল যদি রাজি না হয় তাহলে প্রথমবারের মতো একটু কঠোর হবেন কোনো। আমি এই কথায় খুব হেসেছিলাম। যাক, মাধবীলতার কৌতূহলের নিবৃত্তি ঘটল। বলল, নতুন রান্নার ঠাকুরন রেখেছেন আর আমাকে বলেননি? আমি রাজকন্যাকে কোলে নিয়ে আদর করতে করতে বললাম, সেটাই তো বলতে চাইছি, ওদের নির্বাচন তুমি করবে। ও একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি আমি করব কিভাবে?
আমি বললাম, এরা প্রতিযোগী, মানে রান্নার লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, এরা তা দেখেই এসেছে। তাই বলছি, আগে রান্না করে দেখাও। আমাদের বিশেষ অতিথি জমিদার পত্নী মাধবীলতা যদি তোমাদের খাওয়ার খেয়ে ভালো লাগে ও তোমাদের নির্বাচন করে, তবেই তোমাদের চাকরিতে রাখা হবে। মাধবীলতা এবারে ডিভানে গিয়ে বসলো, একটু চিন্তিত মুখে বলল, খুবই গুরুতর দায়িত্ব দিয়েছেন আমাকে। স্বামী এলে নয় আপনি নির্ভর করতে পারতেন, কারণ ও খুব খাদ্যরসিক। কিন্তু আমি কি এতটা পারবো? আমি বুঝলাম মাধবীলতা জমিদার গিন্নি হলেও বাড়ির ন্যূনতম সিদ্ধান্তেও তার মত কখনো কেউ নেয়নি, তাই এই সামান্যটুকু দায়িত্ব তার কাছে অত্যন্ত গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে স্বতন্ত্রভাবে কেউ তার পছন্দ হয়তো কখনো জানতে চায়নি। আমি একটু অভিনয় করে বললাম, আমি তেমন খাবারের স্বাদ বুঝি না, তুমি তবু রাঁধো শুনেছি কখনো কখনো, তাই তুমিই ভালো বুঝবে এই রান্নার ঠাকুর ঠাকুরানীকে রাখা যায় কিনা। এ কথা শুনে মাধবীলতা বলল, তাই যদি বলেন তাই হবে। আপনার মান যাতে থাকে আরো মানুষের কাছে, বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, কনি বা অ্যান্ড্রুয়ের সাথে একবারই আলাপ করিয়েছিলাম মাধবীলতার, কিন্তু মাধবীলতা ওদের ব্যাপারে কোনো আর আগ্রহ দেখায়নি। তবে নিচের তলে সোসাইটির লাইব্রেরি থেকে কখনো কখনো ইতিহাসের বই নিয়ে এসে পড়ে। তবে এ ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, তাই মৃণালিনীকে বলেছিলাম কয়েকটি গল্পের বই রাখতে। উনি তা রেখেওছেন। আশা করি সেগুলো মাধবীলতার চোখে পড়বে, যেটা ও খুঁজছে সম্ভবত। এই পঠন পাঠন ও গোপনে করে, এটা আমি বুঝি। প্রকাশ্যে বলে না, সেও কিছুটা লেখাপড়া জানে, তাই আরো পঠন পাঠন করতে চায়। তবে জমিদার বাড়ির এটা অভ্যন্তরের বিষয়। এখন যে সম্পর্ক তাদের পরিবারের সাথে গড়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে তাদের উপদেশ দিতে পারি না, তবে পরোক্ষভাবে বদলাতে পারি, যাতে এই বদলটা নিজে থেকেই হোক। দুপুরের মধ্যাহ্নভোজে এই অতি অল্প সময়ে 11 রকমের পদ আয়োজন করেছে রান্নার ঠাকুর ও ঠাকুরানী। তারপর সেগুলো সুন্দর করে রূপোর থালায় সাজিয়েছে। এই 11 রকমের পদের মধ্যে বাসমতি চালের ভাত, শুক্তো, মুগের ডাল, পোস্তর বড়া, বেগুন ভাজা, আলু ভাজা, কিন্তু ছোট ছোট স্লাইস করা, গোল নয়। নবরত্ন তরকারি, দই কাতলা ভাপা, পাঁপড়, আমসত্ত্বের চাটনি, ক্ষীরের পায়েস। আমি ও আমার সাথে মাধবীলতা, মৃণালিনী, গুঞ্জন ও কনি, উপরন্তু সফিকে ডেকে আনা হয়েছে। পিয়ালি মাসির পরিবর্তে দেখলাম ওই রান্নার ঠাকুর ঠাকুরানী নিজেরা পরিবেশন করছিল, মাথায় ঘোমটা দিয়ে। আমি তখন খাবারের পদগুলো এত যত্ন করে সাজানো দেখে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা পিয়ালি মাসিকে বললাম, খাবার সাজানো তো আজ খুব ভালো হয়েছে পিয়ালি মাসি। অন্যরাও সকলে একমত হলো। তখন পিয়ালি মাসি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই ঠাকুরানী বলল, এই সব কিছু আমি করেছি দাদা বাবু। আমি দেখলাম আবার সেই অতি পরিচিতের মতো বলার ধরন। এ কথায় আমি শুধু ওর দিকে হাসি মুখে তাকালাম। অন্যরাও একটু উজ্জ্বল চোখে দেখল, তবে মৃণালিনী দিদিমণির মতো প্রশ্ন করলেন। তো কোথা থেকে আসা হয়েছে তোমাদের? পাশে থাকা ঠাকুর হাত জোর করে বলতে যাচ্ছিল, সেখানেও আগ বাড়িয়ে ওই ঠাকুরানী বলল, আগে যশোর থেকে।